অবশেষে উঠে গেল বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ। অবশ্য পুরোপুরি উঠে গেল বললে ভুল বলা হবে, তবে তা উঠে যাওয়ারই সামিল। আগে বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা ছিল, এবার তা থেকে কমে কোটার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হবে 7%। বাকি 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতেই। রবিবার 21শে জুলাই যুগান্তকারী রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী রায়ের পর বাংলাদেশের ছাত্র আন্দোলন অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রচুর ছাত্রের প্রাণ গিয়েছে এই আন্দোলনের জেরে। সুপ্রিম কোর্টের রায়ের পর তাজা প্রাণের আহুতি জিতল, এমনটাই মনে করছেন অনেকে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট রবিবার তার রায়ে 93% সরকারি চাকরি মেধাভিত্তিক ব্যবস্থার ভিত্তিতে বরাদ্দের নির্দেশ দিয়েছে। বাকি 7%-এর মধ্যে 5% চাকরিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের উত্তরাধিকারী এবং অবশিষ্ট 2% অন্যান্য শ্রেণীর জন্য সংরক্ষিত রয়েছে। আগে বাংলাদেশের সরকারি চাকরিতে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তাতে বলা হয়েছিল 30% চাকরি মুক্তিযোদ্ধাদের যে আত্মীয়রা রয়েছে, উত্তরসূরিরা রয়েছে, তাদের জন্য সংরক্ষিত থাকবে। বলাই যায় এই রায় বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে বড় জয়। মুক্তিযোদ্ধা সংরক্ষণ মামলায় রবিবার দুপুরে রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এদিন প্রায় 3 ঘন্টা ধরে শুনানি চলে, তারপরই রায় দেয় শীর্ষ আদালত। জানা গিয়েছে মুক্তিযোদ্ধা কোটার হার কমিয়ে দেওয়া হয়েছে এবং পড়ুয়াদের ক্লাসে ফিরে যেতে আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার বাংলাদেশের সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেদেশে সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের রায় বাতিল করে দেওয়া হয়। ফিরছে পুরনো নিয়মই, 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশ বাতিল করে শীর্ষ আদালত এবং শীর্ষ আদালত জানায় এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা এবং 1% থাকবে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য, আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। প্রসঙ্গত 2018 সালে সংরক্ষণ নিয়ে শেখ হাসিনার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা গত 5ই জুন অবৈধ ঘোষণা করেছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিছুটা গিয়েছে হাসিনা সরকারের পক্ষে। তবে 2018 সালে হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছিলেন হুবহু তা বহাল রাখেনি আদালত। হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে, তবে সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি। দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে 5% সংরক্ষণ থাকবে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের জন্য, বাকি 2% থাকবে অন্যান্য শ্রেণীর জন্য সংরক্ষিত। 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর কিছুটা হলেও স্বস্তি ফিরবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে, এমনটাই মনে করছে শেখ হাসিনা প্রশাসন। প্রসঙ্গত সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখনও বাংলাদেশের এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এতটা ভয়াবহ আকার ধারণ করেনি। কিন্তু চীন সফর সেরে বাংলাদেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বৈঠকে বলেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো কে পাবে? রাজাকারদের নাতিপুতিরা পাবে? দেশবাসীর কাছেও প্রশ্ন। নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার ফেলে রেখে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধ করে দেশের জয় এনে দিয়েছিলেন, আজকে উচ্চ পদে আসীন তাদের উত্তরসূরিরা, নইলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে মরতে হতো। আগে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ছিল না। করাচি থেকে ভিসা নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট ধরতে হতো, হয় করাচি নয়তো ভারত থেকে ধরতে হতো আন্তর্জাতিক ফ্লাইট। এই তো ছিল অবস্থা। এখন যারা লাফালাফি করছে তারা 15 বছর বা 20 বছর আগে পরিস্থিতি কি ছিল জানে না। কার্যত প্রধানমন্ত্রীর এই বিবৃতির পরই বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন এই বিষয়ে শোনাবো তার বক্তব্য।
মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবাড়ে কথা বলতে পারছে। ধরে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। এইটা ছিল আমাদের অবস্থাটা। তো এরা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগের বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কে তারা বোধহয় জানে না। এবারে এই কোটা সংরক্ষণ বা কোটা বিরোধী আন্দোলন কেন এত তীব্র আকার ধারণ করলো সেটা অন্তত বুঝতে পারলেন শেখ হাসিনার এই যে মন্তব্য যে রাজাকারদের নাতিপুতিরা সংরক্ষণ পাবে নাকি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সংরক্ষণ পাবে। এরপরই উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের ছাত্র যুবরা, তারা রাস্তায় নেমে সরব হতে থাকেন। তারা সবাই বলেন যে আমরাও রাজাকার। সরকার বিরোধী কথা বললেই কি রাজাকার হতে হবে? সংরক্ষণটা কীরকম বাংলাদেশের সংরক্ষণ আগে ছিল 56%, মুক্তিযোদ্ধার পরিবারের জন্য সংরক্ষণ ছিল 30%। এবারে 2018 সালে এই সংরক্ষণ বিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনের জেরে 56% সংরক্ষণ বাতিল করে হাসিনা সরকার। 2021 সালে 7 মুক্তিযোদ্ধার পরিবারের পাল্টা মামলা হাইকোর্টে। সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ফের শুরু হয় শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। হিংসাত্মক হয়ে ওঠে আন্দোলন। বাকিটা আপনারা সবাই জানেন কি পরিস্থিতি। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।